স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। দুর্দান্ত সূচনার করুণ সমাপ্তি দেখলো আজ বাংলাদেশের দর্শকরা। তবে ঢাকা টেস্টের প্রথম দিনের শেষ ভাগে আবারও আশার গল্প শোনালেন বোলাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে টাইগাররা, এটি এখন দেখার বিষয়। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজের নানা দিক নিয়ে কথা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, আছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান বাবু এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। স্বাগত আপনাদের। ধন্যবাদ। বলছিলাম যে শুরুটা ছিল দুর্দান্ত আমাদের, কিন্তু শেষে গিয়ে একটা আশাভঙ্গের ঘটনা দেখলাম আমরা, দারুণভাবে হতাশ হলাম আমরা। এইটার পিছনে কারণ কি, আপনি কি মনে করেন, কেন এরকম একটা বিপর্যয় হলো? দেখেন, যদি দুই একটা ডেলিভারি বাদ দিন আপনার কোনো এক্সট্রাঅর্ডিনারি বোলিং ছিল না। আমি মনে করি ল্যাক অফ কনসেন্ট্রেট অ্যান্ড টেস্ট লাইক দ্যাট আপনার প্রতিটা সেশন ওয়াইজ সেশন খেলা উচিত। আমরা 2 সেশন ফুললি ডমিনেট করেছি, 1.5 সেশন ধরে। আমি মনে করি, আমি বরাবরই বলে আসি, টেস্ট ক্রিকেটে আমরা যে অবস্থায় আছি, আমরা এখনও ওইভাবে আমাদেরকে নিজেকে মেলে ধরতে পারি না টেস্ট ক্রিকেটে। কিন্তু যখন এই টাইপের অপরচুনিটিগুলো আসবে, যদি আপনি চিটাং টেস্ট ধরেন পিছনে আসি, যদি আজকের আপনি টেস্ট ধরেন, এই অপরচুনিটি আপনি আফসোস করবেন এন্ড অফ দ্য ডে, ওটা কিন্তু আপনার কাজে লাগবে না। আপনার অপরচুনিটি কাজে লাগাবেন, তখনই কিন্তু আপনার কনফিডেন্স লেভেল বলেন, আপনার পারফরমেন্সের গ্রাফ বলেন, বা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের গ্রাফ বলেন, বা কনফিডেন্স বলেন, তখনই আপনি ইমপ্রুভ করবে। আমি মনে করি এই জায়গাটা আমি ল্যাকিংস বলবো না, হয়তো এটা সামহাও এটা হওয়া উচিত না। যদি এটা চিটাং হতো আমি মেনে নিতাম, কারণ চিটাং এত টাফ উইকেট ছিল, আনপ্রেডিক্টেবল ছিল, আনপ্রেডিক্টেবল উইথ টাফ, মানে ওইটা আনপ্রেডিক্টেবল মানে টাফ উইকেট ছিল, বল ইভেন বাউন্স ছিল, টার্ন করছিল উইথ আনইভেন বাউন্স। তো এখানে আজকে যেটা আমি কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু দেখি নাই। হ্যাঁ, নো ডাউট ও টপ স্পেল করেছে। ধরেন সকালে আমি যদি দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যখন আমরা দেখছি যে 171 এক উইকেটে, তারপরে দেখলাম 220 অল আউট, মানে এটা তো একটা বিরাট ধাক্কা। ধরেন বাংলাদেশ টিম এখন যেই পর্যায়ে গেছে, এরকম রেজাল্ট তো আমরা দর্শক হিসাবে এখন এটা মেনে নিতে পারি। দেখেন, আমরা আসলে ক্রিকেট নিয়ে এত মাতামাতি করি, টেস্টে কিন্তু এমনই হয়। আপনার টেস্টে যে অপরচুনিটি কাজে আসে, ওগুলো আপনার কাজে লাগাতে হয়। হ্যাঁ, আজকে আমরা বাংলাদেশকে নিয়ে বেশি মাথা কামাই বলে, আর আমরা যদি ইন্টারন্যাশনাল মানে টেস্ট ম্যাচ আমরা খুবই কম খেলি, হয়তো এই জন্য মনে হচ্ছে আমরা যখন কন্টিনিউ এরকম 10-15টা টেস্ট খেলবো, হয়তো ওই দলকে আমরা এইভাবে বিপদে ফেলবো, আমরা এরকম বিপদে পড়বো, বা এর চেয়ে খারাপ অবস্থা গিয়ে আমরা জয়লাভ করবো, যেটা চিটাগাং আমরা পারিনি। তো এই টেস্ট এরকমই, প্রতিটা সেশনে চেঞ্জ হয়। কিন্তু তারপরে আপনি যেটা বলছিলেন যে মানে যে সুযোগটা, সেটাগুলো আমাদের এখন আমরা ওই পর্যায়ে যাইনি। আমার এই অপরচুনিটি আসবে যখন, যদি আমরা কাজে না লাগাই, সবসময় যদি আপনি মুলতান টেস্ট বলেন, আপনার যদি অস্ট্রেলিয়ার এগেনস্টে আমাদের ফতুল্লায় বলেন, আমাদের চিটাগাংয়ে নিউজিল্যান্ডে বলেন, বা লাস্ট চিটাগাং বলেন, আমি মনে করি এগুলো অপরচুনিটি আমাদের কাজে লাগাতে হবে, স্পেশালি টেস্ট এরিনায়। তাহলে টেস্টের আমাদের হয়তো পরিসংখ্যানটা অন্যরকম, পরিসংখ্যান বলেন, পার্সোনাল কনফিডেন্স বলেন, যেটা আমরা ওডিআই আমরা অলরেডি কিন্তু প্রুভেন, আমরা কিন্তু নামার আগে কিন্তু আমরা স্বপ্ন দেখি এই সিরিজটা আমরা জয়লাভ করবো, বা এই ম্যাচটা আমরা জয়লাভ করব। ইভেন ইংল্যান্ডের সঙ্গে আমরা প্রায় জয়লাভের ইয়েতে চলে যাব। বাবু ভাই, আপনার কাছে এই যে যেটা আমরা দেখলাম আজকে সারাদিন, ধরেন শেষের দিকে যেভাবে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় হলো, এবং বাংলাদেশের বোলাররাও কিন্তু ভালো করেছে, 50 রানে 3 উইকেট হারিয়েছে ইংল্যান্ড দিন শেষে। তো এই যে সুবিধাটা, মানে বোলারদের যে অ্যাডভান্টেজ, এটা কি আমরা আগামীকালকেও ধরে রাখতে পারবো? আপনার কি মনে হয় উইকেট দেখে? এইটা আজকে খেলা শেষে তামিমও বলেছে যে যদি আমরা কালকে একদম ফার্স্ট আওয়ারে একাধিক উইকেট নিতে পারি, তাহলে হয়তো বাংলাদেশের এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর একটা ইভেন্ট চান্স থাকবে। এখন পর্যন্ত কিন্তু ইভেন্ট না। এখন আপনি যেভাবেই বলেন, জাভেদ বলে ফেলেছেন অলরেডি, আমি সে প্রসঙ্গে যাব না, যে বাংলাদেশ একটা ডিভাকল হয়েছে। আসলে একদম ওয়েল সেট সিচুয়েশন থেকে আমরা একটা ডিভাকলে এসে ফার্স্ট ইনিংস শেষ করেছি। এখন যে জায়গাটায় সাকিব এবং মিরাজ অ্যাটলিস্ট 42 রানে 3 উইকেট ফেলে দিয়েছিলেন, বাট আপনি যদি চিটাগং টেস্টটাকে জাস্ট একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন বোথ ইনিংসে কিন্তু ইংলিশ টপ অর্ডার বা মিডল অর্ডার ব্যাটিং। আমি যদি ভুল না করি, ফার্স্ট ইনিংসে তারা দে ওয়ার 106 ফর 5, সেকেন্ড ইনিংসে আরও খারাপ, 62 রানে 5 উইকেট, 62 রানে 5 উইকেট। কিন্তু দুই জায়গা থেকে কিন্তু তারা রিকভার করেছে, একটাতে পার্টনারশিপে অ্যারাউন্ড 80, একটা অ্যারাউন্ড 78। এই যে পার্টনারশিপ তাদের করার অ্যাবিলিটি আছে, যেটা জাভেদ বললেন যে আপনি যত বেশি খেলবেন তত আপনার সামর্থ্যও বাড়বে, এবং সামর্থ্যের প্রতি যে আস্থাটা সেটাও বাড়বে। এই জায়গাটায় আমরা পেছনে। এখন কালকে সকালে যদি বাংলাদেশের বোলাররা ইংলিশ যে 2 জন ব্যাটসম্যান, স্পেশালি আমি মঈন আলীর কথা বলবো, এরপরে ব্যাটসো আছেন এবং স্টোকস আছেন,
এদেরকে যদি চটজলদি ফিরিয়ে মানে দিতে না উইকেট পারা কি যায়, সেই ইঙ্গিত দিচ্ছে উইকেট আপনার আজকে যে উইকেটে খেলা হয়েছে, আমি চিটাগংয়ের টেস্টটাও 5 দিনই কভার করেছি, কম্পেয়ার টু চিটাগং আজকে যারা দুই দলেরই কথা বলেছেন, আমাদের তামিম ইকবাল এবং মঈন আলী, কেউ কিন্তু বলেননি যে উইকেটটা একদম ভেরি সিমিলিয়ার টু চিটাগং। এটা একটা সেশনে সকালের দিকে মনে হয়েছিল হাফ অ্যান আওয়ার হার্ডলি যে সিম বোলাররা একটু ফেভার পাবেন, যখন শান্ত আছেন তামিমও খুব বলতে বেশি পারবেন। স্বচ্ছন্দ ছিলেন না, সেটা খুব স্বাভাবিক, কারণ একদিন বৃষ্টি হয়েছে এবং উইকেট পিচ কভারে ঢাকা ছিল, স্লাইট ময়েশ্চার ছিল। বাট রেস্ট অফ দ্য ডেতে কিন্তু স্পিনাররা যে খুব একেবারে আনপ্লেয়েবল হয়ে উঠেছিলেন তা নয়। আমি বলবো যে ল্যাক অফ অ্যাপ্লিকেশন, এবং স্পেশালি জাভেদ একটা প্রসঙ্গ ইঙ্গিতে বলেছেন, আমি ডিরেক্ট বলে ফেলি, এটা শান্ত আরো ভালো বলবেন। রিভার্স সুইং এর এগেনস্টে পরন্ত বিকেলে Exactly. বল পুরনো হয়ে যাবার পর রিভার্স সুইং এর প্রসঙ্গে শান্ত এই ভাইয়ের কাছে জায়গাটাতে আসবো। আমাদের ব্যাটসম্যানটা চিটাগংয়েও আমি বলবো যে ব্যর্থতার পরাস্ত পরিচয় হয়েছে, দিয়েছিলেন। হ্যাঁ। এবার আমি ঠিক ব্যর্থতা বলবো না, আমার কাছে যেটা মনে হলো অনেকটা বাদে জুজুর পড়েছে। ভয়ে আক্রান্ত হয়ে আমাদের ব্যাটসম্যানের মিডল্যান্ড টেল অর্ডারটা শান্ত ভাই, ঠিক এই প্রসঙ্গে আপনার কাছে যেতে চাচ্ছিলাম আমি, যে রিভার্স সুইং এর প্রসঙ্গটা, এইটা কি একটা বড় বিপর্যয় হয়ে দেখা দিল আজকে? তা তো অবশ্যই, বাট সবচেয়ে বড় কথা আমাদের প্লেয়ারদের আসলে যারা আমরা ন্যাশনাল টিমে খেলছি তাদের ঘরোয়া যে ক্রিকেটের লঙ্গা ভার্সনে যে ক্রিকেটটা হয় সেখানে আসলে অবশ্যই তাদের খেলা দরকার। আমার কাছে এখানে মনে হয়েছে যে অভিজ্ঞতার একটা কমতি ছিল, যে বলগুলি খেলা দরকার না সেই বলগুলো আমরা খেলে আউট হয়ে গেছি। রিভার্স সুইং আসলে আপনি দেখেন মঈন আলী কিন্তু 5টি উইকেট নিয়েছে মেইনলি। সো আপনি যদি মানে আপনার যদি খেলার অভ্যাস না থাকে, টেস্টে কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে আপনার খেলার মুহূর্ত ঘুরছে। সো এই জায়গায় যদি অভিজ্ঞতা না থাকে বা আপনার যদি এই অভ্যাস না থাকে, এখানে কিন্তু ব্যাটিং করাটা ভেরি ডিফিকাল্ট। আপনি যদি আউটগুলো দেখেন সবগুলো আউট কিন্তু বাইরের বল খোঁচা মারতে যে আউট হয়েছেন। সো আমি বলবো যে এখানে কম খেলার জন্যই আমাদের আজকে এই রেজাল্টটা, যদি আমাদের খেলা বেশি থাকতো, আমাদের যদি একটা ভালো পারফরমেন্স থাকতো, বা আমরা যদি কি বলবো লঙ্গা ভার্সন খেলার যদি অভ্যাসটা থাকতো, তাহলে কিন্তু আজকে এই পরিণতি হতো না। কারণ উইকেটে যে যাই বলুক, উইকেট কিন্তু প্লেয়েবল ছিল, ব্যাটিং করার মতন ছিল, আমরা বাইরের বল খেলে আউট হয়েছি। তো আমাদেরকে আরো মনোযোগেরও অভাব ছিল, কারণ যে সাকিব যে বলটা আউট হয়েছে, সাব্বির যে বল কিন্তু out হয়েছে, চিটাগাং টেস্টেও আমরা দেখেছি সাকিবের আউটটা নিয়ে খুব আমি শান্ত সঙ্গে একটু অ্যাড করি। হ্যাঁ, হ্যাঁ, please। আমরা খেলি, শান্ত যেটা বলেছে, আমরা আসলে আমরা খেলি, কিন্তু কতটুকু আমরা কিন্তু সত্যি কথা কি, যদি আজ থেকে 5-7 বছরও পিছিয়ে যাই, আমরা আমাদের ফার্স্ট ক্লাস হতো যেটা, ওটা আমরা যদি দেখতে শুনতে খুব খারাপ শোনায়, আমরা পিকনিক ক্রিকেট বলতাম, কিন্তু এখন কিন্তু অনেকখানি ইমপ্রুভ হয়েছে কোয়ালিটি ওয়াইজ ক্রিকেট বা উইকেট ওয়াইজ। আমি মনে করি আজকে যদি যারা রিভার্স সুইং বলেন বা এক্সট্রা পেস বলেন, 140 কে যারা বোলিং করছে উইথ রিভার্স সুইং, তো ওইটা যখন আমাদের উইকেট একটু কোয়ালিটি যদি হতে পারে, যেটা আমাদের এখন এনসিএল বা বিসিএল হচ্ছে ফার্স্ট ক্লাস, আমি বলবো না যে আগের মতো, অনেকখানি ইমপ্রুভ করেছে, তাহলে ওটা যদি আরও আমরা ইমপ্রুভ করতে পারি উইথ আমাদের যারা সুপারস্টার, তাদেরকে হয়তো এখনও অনেক সবাই ইনভলভ হয়। মাঝখানে এমন হয়ে গেছে যারা আমাদের বাংলাদেশ টিমে যারা এস্টাবলিশ প্লেয়ার বা রেগুলার প্লেয়ার, তারা সামহাও তারা জাতীয় লিগ বলেন বা এনসিএল বিসিএল বলেন খেলা হতো না, তো এমনি বোর্ডরা চেষ্টা করছে। আমি মনে করি ওই জায়গাটা তখনই ইমপ্রুভ করবেন আপনার ঘরোয়া ক্রিকেটকে, আপনি যখন আরও ইমপ্রুভ করবেন। কারণ বাইরে হয় কি, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন বা নিউজিল্যান্ড বলেন, ওদের ঘরোয়া আর ইন্টারন্যাশনালের পার্থক্যটা অত বেশি পার্থক্য হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে হয় কি, যে আমাদের ফার্স্ট ক্লাস, আমাদের ওয়ান ডে আর ইন্টারন্যাশনাল ওডিআই বা আমাদের ওয়ান ডে অত পার্থক্য হয় না, কারণ 50 ওভারে খেলা। কিন্তু আপনি যখন লঙ্গার ভার্সন খেলেন, সেটা একদম different ball ওই game। কোয়ালিটি উইকেট না খেলেন, যা বোলাররা যেমন পেস করছে, কিপার মানে 140 কেজে বল করতে পারছে, বা বাউন্স ঠিক মতো কিপার হাতে face যাচ্ছে, করছে। ব্যাটসম্যান ফেস বিভিন্ন করছে। বলারকে খেলছেন, সবচেয়ে বড় কথা এক এক রকম বলারকে ওইগুলো খেলছেন। যখন ইমপ্রুভ করবো, শান্তদের বলছে অভিজ্ঞতা, তো আমি বলবো যে আমাদের যারা ওডিআই যারা খেলছেন, তারা ওয়েল এস্টাবলিশ, মানে এত লম্বা 100 দেশের উপরে খেলেছেন, কিন্তু যেটা বলছে শান্ত যে ফার্স্ট ক্লাস Longer version। আমরা অত কোয়ালিটি খেলছি না, সেজন্য আমার মনে হয়। আর যেহেতু আমরা টেস্ট 14 মাস পরে, এটা এক্সকিউজ দিব না, Exactly। আমরা বছরে হ্যাঁ। কম টেস্ট খেল বিধায় ওই এক্সপিরিয়েন্সটা আমরা ওই জায়গাটা পিছিয়ে ওটা যাচ্ছি, একটা। হ্যান্ডেল করতে পারছি না। বাবু ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যাব। সেটা হচ্ছে গিয়ে যে এই যে ধরেন টেস্ট খেলার যদি আমি আমাদের ইয়েটা দেখি, অভিজ্ঞতার খতিয়ানটা দেখি, 2000 সালে টেস্ট ক্রিকেটের অঙ্গনে পা রাখার পর 16 বছরে 93টি টেস্ট খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সর্বশেষ খেলেছে আপনার গত বছর আগস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, এটার আগে যদি ধরি। তো এই যে এরকম একটা করুণ পরিসংখ্যান কেন আমাদের টেস্টের ক্ষেত্রে ওডিআইয়ের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, এটার উত্তরটা নেবে একটা ব্রেক থেকে এসে। একটা বিরতি নিচ্ছে একটা বিরতির সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। বাবু, যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম আপনার কাছে, যে আমাদের যদি একদিনের ম্যাচের সঙ্গে তুলনা করি আমাদের টেস্ট খেলার অভিজ্ঞতা, এত ব্যাপক ফারাক কেন, এত বড় পার্থক্য কেন এই পরিসংখ্যানের? ম্যাচ খেলার সংখ্যার দিক থেকে বলতে এক্স্যাক্টলি, চাই। সংখ্যার প্রথম হচ্ছে যে
আপনি শুরু থেকেই আমাদের টেস্ট পারফরমেন্সটা এতটাই স্বাভাবিক, আমরা নতুন করে শুরু করেছিলাম, এতটাই খারাপ ছিল যে আইসিসি যখন এফটিপি করে, দ্যাট ইজ 5 বছরের একটা শিডিউল করে, তখন দেখা যাচ্ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এই বড় দলগুলো বাংলাদেশের সাথে খেলতে চাইতো না। এটা একদম খুব একেবারেই স্বাভাবিক, সেটা বাণিজ্যিক কারণেই বলেন বা তাদের নিজেদের স্ট্যান্ডার্ড ধরে রাখার কারণেই বলেন, এটাকে ঠিক উন্ননাসিকতা বলা যাবে না। এটা বড় দলগুলোর একটা এটা কি যুক্তিযুক্ত আপনি মনে করেন? মানে ঠিক আছে? যুক্তিযুক্ত কিনা সেটা আপনি এই মুহূর্তে আমি এক কথায় বলতে পারবো না, বাট বাস্তবতা হচ্ছে আপনার রেজাল্ট যখন টেস্টে ভালো হবে না, তখন আপনার সঙ্গে বড় দলগুলো খেলতে চাইবে না, তখন তারা আইসিসির মিটিংয়ে গিয়ে এটা প্লেস করে যে এই দলগুলোর সঙ্গে আমরা কম খেলবো, আপনি দেখবেন যে বড় দলগুলোর সঙ্গে কিন্তু বেশি খেলে। এটাকে যে একদম আপনি আইসিসির এক পেশে নীতি বলতে পারবেন তাও যেমন বলতে পারবেন না, আবার বাংলাদেশ যদি শুরুতে কিন্তু আমরা টেস্ট খেলতাম মোটামুটি, সেই সময়ের পারফরমেন্সটা যদি আরেকটু বেটার হতো, তাহলে ধরেন ইভেন একটা উদাহরণই যথেষ্ট, আমরা উদ্বোধনী টেস্ট খেলেছি ভারতের সঙ্গে, সেই ভারত গত 16 বছরে আমাদেরকে আমাদের অকৃত্রিম বন্ধু দেশ এবং ক্রিকেটে আমাদের উন্নয়নের অনেক বড় আমি বলবো যে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেয় সব সময়। তারা আমাদেরকে কখনো টেস্ট সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানায়নি। সেটা কিন্তু মূল কারণ হচ্ছে বাণিজ্যিক কারণে, কারণ বাংলাদেশের সাথে টেস্ট খেললে সেই ম্যাচটা দেখা গেল 3 দিনে শেষ হয়ে যেতে পারে, একটা সময় ছিল ওই অবস্থা। বাণিজ্যিক থেকে আজকে আমরা টিভিতে বসে কথা বলছি, টিভি সম্প্রচার, আপনি 5 দিনের একটা ম্যাচ যদি 3 দিনে শেষ হয়ে যায়, আপনি স্পন্সর নেবেন, বাণিজ্যিক দিক থেকেও সমস্যা আছে। পারফরমেন্সের কন্টেস্টেও বাংলাদেশ শুরুতে ব্যাকফুটে চলে যাওয়ায় আইসিসির এফটিপিতে বাংলাদেশ এখনও সেভাবে ম্যাচ পাচ্ছে না। তবে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে এবং যেহেতু ক্রিকেট নিয়ে পড়ে আছে, আমি বলবো যে অবশ্যই আইসিসির এই বিষয়টা খেয়াল করা উচিত, কারণ আমি বিশ্বাস করি আমরা যেমন জেনেছি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, আমি বিশ্বাস করি দ্য মোর ইউ প্লে দ্য মোর ইউ লার্ন। বেশি না খেললে শেখার পথটা অতটা সুগম হয় না, আরো বেশি করে টেস্ট খেললে আমার মনে হয় বাংলাদেশ অবশ্যই আরো বেটার ক্রিকেট খেলতে পারবে। এই যে বাংলাদেশ আজকে ক্রিকেটে যেই পর্যায়ে পৌঁছেছে, আপনি ধরেন টেস্টের কথা তো বলেনি বাবু, তাছাড়া ওয়ানডেতে তো বলাই বাহুল্য, আমরা এখন সিরিজ জেতার স্বপ্ন দেখি, সক্ষমতা রাখি, স্বপ্ন না শুধু সক্ষমতা রাখি, হোয়াইট ওয়াশ করার সক্ষমতা রাখি যে কোনো দেশকে। সেই জায়গায় আজকে এরকম ধরনের যখন ফলাফল হয় আজকের, মানে এরকম যখন উইকেটের পতন ঘটতে থাকে, তখন দর্শকরা খুব ব্যথিত হন, এটা খুব স্বাভাবিক। আবার দর্শকদের মধ্যে অনেক ম্যাচুরিটিও আসছে, কিন্তু এটা বলতে হবে যে এখন হেরে গেলে যে সবাই উত্তেজিত হয়ে যায় তা না, হারাটাও আমরা মেনে নিতে শিখেছি দর্শকরা। বাট আপনি একটা জিনিস দেখবেন যে টি20, ওয়ানডে এবং টেস্ট তিনটে কিন্তু 3 ফরম্যাটের খেলা। সো ওয়ানডেতে কিন্তু বাংলাদেশ কেন ভালো খেলছে, বাংলাদেশ অনেক সংখ্যা তাদের খেলার পরিমাণ আর কি, অনেকগুলি ওয়ানডে খেলছে, প্রতি বছরই খেলছে অনেক দেশে, সব দেশের সাথেই। বা টেস্ট যদি দেখেন, আপনি একটু আগেই বললেন যে মাত্র 93টি টেস্ট খেলছে। এইখানে কিন্তু দেখেন আপনার ইংল্যান্ডের একজন আমি ভুলে গেছি নামটা, আপনার 2006-এ টেস্ট ডেবিউ হয়েছে, আর রাইট, আর মুশফিকের হয়েছে 2005-এ, ও খেলেছে 185টা টেস্ট, 134টা, ও খেলেছে 65টা টেস্ট। তো এই গ্যাপটার জন্য আমি বলবো যে এই জায়গাটায় বাংলাদেশের টেস্টে ভালো হচ্ছে না। বাংলাদেশ যদি টেস্টে ঘন টেস্ট খেলে, একটার পর একটা যদি টেস্ট খেলে ওয়ানডের মতন, বাংলাদেশও কিন্তু মানে ডেঞ্জার টিম হয়ে দাঁড়াবে, তখন টেস্ট খেলতেও কিন্তু অন্যরা ভয় পাবে তা বাংলাদেশের সাথে। আমরা আশা করি বাংলাদেশ একদিন সেই পর্যায়ে যাবে। আমি আপনাকে একটা অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই, যে মিরাজ নতুন এসেছে আমাদের দলে, তাকে দেখলাম আমরা প্রথম টেস্টে বল হাতে দুর্দান্ত, আজকেও তার ভালো ফলাফল হয়েছে, কিন্তু ব্যাটিং এর সুবিধা করতে পারছে না খুব একটা। আর দেখেন, ও কিন্তু বেসিক্যালি ব্যাটসম্যান কাম বোলার, কিন্তু বোলার কাম ব্যাটসম্যান না। কিন্তু আমি একদমই এক তো ফার্স্ট হচ্ছে ও আন্ডার 19-এ বলেন বা আমাদের ডোমেস্টিকে বলেন অনেক রান করেছে, কিন্তু আপনার মাথায় রাখতে হবে ওর ডেবু বলে না, যে উইকেটে ব্যাটিং করছে উইথ সবচেয়ে যে জায়গায় ব্যাটিং করছে, এটা মাথায় ইনএক্সপিরিয়েন্স বলে, যেই পজিশনে সে নামছে, যে জায়গায় সে একদম তোপের মুখে, হয় তাকে ম্যাচটা জিতাতে হবে, সে থাকলে ম্যাচ জিতবে, সে আউট হলে ওটার প্রেশার। আর আপনি ইন্টারন্যাশনালে আপনি জানেন কে ওই ভালো প্লেয়ার যে প্রেশার নিতে পারে, ও ডেবু ছিল, বোলিংয়ে সে হেল্প পেয়েছে, সে পুরোপুরি অ্যাডভান্টেজ নিয়েছে। কিন্তু ব্যাটিংয়ে যে উইকেট ছিল, এক তো ওই উইকেটে ব্যাটিং করা যারা এস্টাবলিশ যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য টাফ ছিল, কিন্তু ওখানে সে এমন সময় গিয়েছে, এমন জায়গায় গিয়েছে যে সে থাকলে ম্যাচ জয়লাভ করবে। তাহলে ওই সব কিছু মিলিয়ে আর 2টা বা 3টা ইনিংস ধরে বিচার করলে হবে না।
আরও সামনের সময় আছে, ও ভেরি মানে কি বলে এস্টাবলিশ দলে আসছে। এমনিতে ওভারঅল এই যে আমাদের টেস্টের যে দলটা ঘোষণা করা হলো সেটা নিয়ে নানা রকম কথাবার্তা জল্পনা কল্পনা চলছিল, আপনার বিশ্লেষণটা জানতে চাই, আপনার দৃষ্টিতে এই দলটা কেমন? দেখেন চিটাগাংটাই বলেন, এটা বলেন, আগে দুটোই। যেমন ডেবু হতো আমাদের প্রিমিয়ার লিগ ভালো খেললেই 90% প্লেয়ারের কনফার্ম প্লেয়ার হয়ে যেত বাংলাদেশ টিমে, কিন্তু এখন যে পরিসংখ্যান বা এখন যে আলোচনা বলেন সমালোচনা আমরা করি বা গণমাধ্যমে বা ইলেকট্রিক মিডিয়া আমরা আসি, এটা আলোচনার সমাধান থাকবে, এখানে আপনার মাথায় রাখতে হবে আমরা কিন্তু অল্প পরিসরে জিনিসটা দেখি। আমরা দেখে কমেন্টস করে ফেলি। আপনার মাথায় রাখতে হবে যে যেমন যদি সাব্বিরের কথা বলি, ও কিন্তু ওয়ানডে টি20তে এস্টাবলিশের টেস্ট দেওয়ার জায়গা হয়েছে ডেবু। যদি আমি মিরাজের কথা বলি, মিরাজ কিন্তু হ্যাঁ মিরাজ আমি বলবো যে সে অত লম্বা ফার্স্ট ক্লাস খেলে নাই, 2-3 বছর খেলেছে, কিন্তু আন্ডার-19 সে কিন্তু গত 4-5 বছর কন্টিনিউ সার্ভিস দিচ্ছে। তো ওই হিসাবে অফ স্পিনার ইংল্যান্ডের বেশি লেফট আর্ম একটা অপরচুনিটি পেয়েছে, সিলেক্টররা মনে করেছে এবং বা সেটা coach মনে কাজেও করেছে, লাগিয়েছে সে। সে কাজেও লেগেছে। তো ওইটাই আলোচনার সময় থাকবে, এটা মাথায় রাখতে হবে। সবচেয়ে বেস্ট ডিসিশন যে কোনো সিলেক্টর বলেন বা এই ক্যাপ্টেন বলেন বা কোচ বলেন, তারা কিন্তু চায় যে তাদের বেস্ট দলটাই মাঠে নামুক, বেস্ট 11 জন মাঠে খেলবে বা বেস্ট 14 জন দল করতে চায়। হয়তো আলোচনার সমাধান থাকবেই, কিন্তু এটা ওদের চিন্তা করে লাভ নয়। তো আমরা কমেন্টস আমাদের করব, কিন্তু আমি মনে করি এন্ড অফ দ্য ডে সব ঠিকই আছে। অবশ্যই। বাবু ভাই, আমি আপনার কাছে আবারও একটা প্রশ্ন রেখে বিরতিতে যাবো, সেটি হচ্ছে যে এই যে আমাদের কোচ হাথুরু সিংহে বলেছিলেন যে 20টা উইকেট নেওয়ার মতো সক্ষম বোলিং লাইন আমাদের নাই। এই যে চিটাগাংয়ের টেস্ট হলো এবং আজকেও একটা দিন আমরা পার করলাম, এটা দেখার পর আপনার কি মনে হচ্ছে? এই প্রশ্নের উত্তর নেব বিরতি থেকে এসে। নিচে একটা বিরতি, সঙ্গে ফিরে এলাম রেডলাইন ঢাকায়। যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, আমাদের কোচ হাথুরু সিংহে বলেছিলেন যে টেস্টের 20 উইকেট নেওয়ার মতো বোলিং লাইন আমাদের এখনো সেই সক্ষমতা আছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। তো এই টেস্টের মানে চট্টগ্রামটা হয়ে গেল, আজকে একদিন পার করলাম, আপনার হাতুরা সিং এর সঙ্গে কিন্তু যদি বলেন, আমি 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 নিশ্চিত আমরা তিনজনই একমত হব যে চিটাগং টেস্টে ইট ওয়াজ আওয়ার ফেভারেবল উইকেট, যেটা মুশফিক ম্যাচ শেষে প্রকাশ্য কনফারেন্সে বলেছেন যে আমি যতদিন টেস্ট খেলেছি এরকম মনের মতো উইকেট পাইনি। দ্যাট ইজ চিটাগং টেস্টে সাকিব, মিরাজ, তাইজুল ইচ্ছা মতো বল ঘোরাতে পেরেছেন। সে কারণেই কিন্তু আমরা ম্যাচ জিততে না পারলেও ইংল্যান্ডকে 2 বার অল আউট করা গেছে। হাতুরা সিংয়ে যেটা ডিরেক্ট বলেছেন মিডিয়ার সামনে যে আমার এই বোলিং লাইন আপের 20 উইকেট নেয়ার ক্ষমতাটা নেই, বা যদি তারা নিতে পারেন সেটা হবে বোনাস। আমি এই কারণে ব্যাপারটাকে পজিটিভলি নিচ্ছি না যে একটা টেস্ট শুরুর আগে একটা স্বাগতিক কোচের এটা ঠিক বক্তব্য হওয়া উচিত না। তিনি এই কথাটাকে অন্যভাবে বলতে পারতেন, কারণ এটাও সত্যি যে বাংলাদেশের এখনকার যে টেস্ট বোলিং, সেখানে একজন ভালো মানের পেস বোলার নাই, একজন রিয়াল স্ট্রাইক বোলার নাই। কারণ টেস্টে আপনাকে উইকেট আদায় করে নিতে হবে। এটা ওয়ানডে না যে ব্যাটসম্যান রানের তাড়া থাকবে, কখনো কখনো ফিল্ডারদের সীমাবদ্ধতা বা বিধিবদ্ধতা কাজে লাগিয়ে ওভার দ্য টপ খেলতে যাবে, সেরকম কিছু না। টেস্ট হচ্ছে ব্যাটসম্যান আপনাকে উইকেট দিবে না, আপনার নিজের মেধা, প্রজ্ঞা এবং বলের কাজ দিয়ে উইকেট আদায় করে নিতে হবে। সেই মানের পেস বলার আমাদের নেই। স্পিনার আপনি যদি ধরেন সাকিবকে ছাড়া বাদবাকি যারা আছে তাদের আমি রেসপেক্ট রেখেই বলছি, ঠিক ওই মানের না। ইংলিশদের যেই ব্যাটিং, যেখানে অ্যালিস্টার কুকের মতো ব্যাটসম্যান আছে যিনি 10,500 রান করেছেন, 29টা তার নামের সাথে সেঞ্চুরি আছে, এবং পৃথিবীর তাবৎ বোলিংয়ের বিরুদ্ধে তার ভালো পারফরমেন্স। কাজেই কোচ হয়তো ওই অ্যাঙ্গেলে বোঝাতে চেয়েছিলেন যে আমার এই দলের ইংল্যান্ডের বিরুদ্ধে 20 উইকেট নেয়ার সামর্থ্য নেই। বাট আমার মনে হয় এটা মিডিয়ার সামনে না এনে এটা তিনি যদি টিম ঘরোয়াভাবে বলতে তার পারতেন। তার বোলারদেরকে উজ্জীবিত করতেন, বা অনেক সময় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো যে তোমরা যদি 20 উইকেট নিয়ে দেখাতে পারো তাহলে আমি খুব খুশি হব, এইভাবেই কথাটা আসা উচিত ছিল। এই প্রসঙ্গেই শান্ত ভাই আপনার কাছে যাচ্ছে যে এই যে আমাদের বোলিং লাইন, যেটা আমাদের স্কোয়াডে আমরা দেখতে পাচ্ছি মাত্র একজন পেস বোলার নিয়ে এই টিমটা গঠন করা হয়েছে, সেইটা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আমি ব্যবসার সাথে একমত। আসলে আমাদের যদি ওয়ানডে টিমের যে বলার যারা আছেন তাদের মধ্যে কিন্তু আমাদের স্ট্রাইকিং বলার আছে বলতে পারেন। যেমন তাসকিন রুবেল কিন্তু আপনি বলতে পারেন উইকেট টেকিং বা স্ট্রাইকিং বলার। এরকম বলার যদি টেস্টে যদি থাকতো তাহলে হয়তো বা আজকে যে জিনিসটা হয়েছে যে রিভার্সিং এর কথা বলছেন, যাই বলছেন, ওরা ইংল্যান্ডের বলাররা কিন্তু সেই ফায়দাটা তুলে নিয়েছে, বিকজ তাদের সেই মানের বলার আছে বা সেই ধরনের এফোর্ট দিয়ে তারা বল করতে পারে। তো আমাদের পেস বোলিং এর সাইডে আমাদের ব্যাড লাক আমরা বলবো যে ওয়ানডেতে যেই পেস বোলিং এর যে সাপোর্টটা পাচ্ছি সেটা আমরা টেস্টে পাচ্ছি না। সো টেস্টে কিন্তু বাবু যেটা বললো যে উইকেট
কিন্তু ব্যাটসম্যানদের কাছ থেকে কেড়ে নিতে হবে আর কি বোলারদের। তো সেই ক্ষেত্রে তাসকিন, রুবেল যদি থাকতো এরকম স্ট্রাইকিং বলার, যে মোস্তাফিজ, যে আমাদের তারা যে কোনো মুহূর্তে উইকেট বাইর করতে পারে এরকম টাইপের বলার যদি থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আরো বেটার ক্রিকেট খেলতো। বাট আমাদের ব্যাড লাক যে আমরা ওয়ান ডেতে পাচ্ছি, টেস্টে পাচ্ছি না। বাট টেস্টে একটা টিম যদি ভালো খেলতে হয় তাকে কিন্তু তাহলেও কিন্তু বোলারদের মানে বিশেষ করে পেস বোলারদের খুবই প্রয়োজন। বাট আমাদের টিমের প্ল্যানিং অনুযায়ী অথবা উইকেটের প্ল্যানিং অনুযায়ী ব্যাটসম্যান বেশি নিয়ে খেলানো হচ্ছে। বাট বেসিক হিসাব যদি করতে চান তাহলে দুজন পেস বোলার থাকার দরকার একটা টিমে। ছিল আরেকটা কথা শুনি আমরা যে আমাদের ব্যাটসম্যানরা রান পায়, ঠিক আছে পাচ্ছে, কিন্তু আরো বেশি বল খেলে যদি এই রানটা করতে পারতো সেটা আরো যুক্তিযুক্ত হতো টেস্টের বিবেচনায়। আপনিও কি সেটা মনে করেন কিনা? না, অফকোর্স ইজ। আপনি যে কোনো দলকে টেস্ট দলে, শান্তের সঙ্গে আমি একটু অ্যাড করি একটা জিনিস, হ্যাঁ, please। আমরা যখন 20 উইকেট নিব আপনার ব্যাটিং তো ভালো করতে হবে, তখনই কিন্তু আপনি টেস্ট জয়লাভ করবেন। আপনি দুটোই যতই জরুরি। ভালো, আপনি 500 করবেন ওই দল 550 করবে, আপনি 400 করবেন ওই দল 450, টেস্ট ড্র। আপনাকে টেস্ট জিততে হলে আপনার বোলিংকে বেস করে, সেটা হোক স্পিন, সেটা হোক পেস বোলিং। আর আপনি যেটা বলেছেন ওটা ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স কি আপনি যখন এই টাইপের ইনিংস খেলবেন, কে 150 বল 180 বলে বা 170 বলে 100 রান, তখন আপনি নিজের আগে ঘরটা গুছালেন, তারপর আপনি চিন্তা করবেন কি আমাদের 350 400 হয়েছে, আমরা কত করে ছাড়বো। আপনি আপনি আমার হাতে 6টি উইকেট আছে বা 5টি উইকেট আছে, আপনি যখন একটা ব্যাটসম্যান যদি 100 বল খেলে 102 করে ফেলে, হয়তো টাইম বিন দলের লাভ হয় কিছুটা, তার লাভ হয়, কিন্তু টিমে কিন্তু লাভ হয় না। কারণ টিম সময় ওইটাই থাকে, একটা কোনো প্ল্যান করতে পারে না। তা আপনি যখন বেশি মানে বল খেলবেন বা বেশি সময় ক্রিজে অকুপাইড করবেন, তখন আপনি প্ল্যান করতে পারবেন কি আমরা ফার্স্ট দিনে আমরা 300 350 করেছি উইথ 3 উইকেটস, তো আগামীকাল সকালে আমরা 1.5 ঘন্টা ব্যাটিং করব, পরে লাস্টে আমরা 1 ঘন্টা আমরা মানে ডিক্লেয়ার দিব, মেরিটের আমরা ডিক্লেয়ার করবো, তখন ওইভাবে প্ল্যান করতে পারেন। আপনি ওই প্ল্যান তখনই করবেন যখন আপনি পিচকে অকুপাইড করে রাখবেন আর উইকেটকে আপনি হাতে রাখবেন। তো ওইটাই ইম্পর্টেন্ট। আপনি যখন মেরে আপনি আউট দীর্ঘ সময় থাকাটা একটা বড় রান তো আপনাকে করতে হবে, যে কোনো ব্যাটসম্যান বা যে কোনো দল যতই আপনি উইকেটে থাকেন, আপনি যখন রান করবেন তখনই আপনি সেট। কিন্তু ওই রানটা আপনি যেটা ওয়ান ডেতে করেন 100 বলে 100 বা 90 বলে 110, ওটা যখন আপনি টেস্টে শুরু করবেন, যেমন আমাদের তামিমের মতো প্লেয়ার বা মুশফিকের মতো প্লেয়ার 170 বল খেলে 100, আপনি অটোমেটিক একটা প্ল্যান করবেন উইথ আপনি ইউ আর ইন সাচ এ গুড পজিশন, তখন আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিবেন। আপনি লাস্ট 10 ওভারে আপনি একটা হয়তো টিয়ের আগে ছাড়লেন বা লাঞ্চের 1 ঘন্টা পরে ছাড়লেন 500 করে। তো ওইটাই আমি বলছি, ওইটা যখন আপনি করা শুরু করবেন কন্টিনিউয়াস, যেটা আপনি বলছিলেন, আমরা ব্রেকে কথা বলছিলাম যে আমাদের 100 করার পর আমরা আত্মতৃপ্তিতে ভুগি, অজান্তে হোক বা জানতে হোক, বা মমিনুলের কথা আমরা ব্রেকে বলছিলাম, তখন এইগুলো তামিমের যখন 100 180 হয়ে যাবে বিগ 100, তখন আপনি অটোমেটিক মানে একটা টপ এই লেভেলে প্রসঙ্গে চলে বাবু যাবেন। একটা গল্প বলছে, আশরাফুলের একটা ইনিংস এর কথা আপনি বলছিলেন। হ্যাঁ, আশরাফুল বেশ কয়েক বছর আগে চিটং এ একটা 150 অর্ডার একটা ইনিংস খেলেছিল এবং ইট ওয়াজ কি বলবো একটা সেন্টিলেটিং নক। তো সেই ম্যাচ, এই ইনিংসটার শেষে ইন্ডিয়ান জার্নালিস্টদের পাশাপাশি আমিও অনিল কুম্বলের সঙ্গে কথা বলেছিলাম। তো অনিল কুম্বলে বললেন যে হ্যাঁ, সে 204 কি 5 বলে 158 করেছে। এইটা যদি 300 বলে হতো তাহলে আমি ভাবতাম যে এটা একটা ক্লাস টেস্ট নক, বাট ইট ওয়াজ এ ড্যাশিং নক, বাট ইট ওয়াজ হিজ ডে, সে চালিয়ে খেলেছে, লেগে গেছে। ওই সময়ে আমার কিন্তু একটু খারাপই লেগেছিল, বাট এখন রিয়ালাইজ করছি যে একদম পারফেক্ট। আপনাকে টেস্ট ইনিংস অবশ্যই খেলাটা 5 দিনের, এটা 1 দিনের নয়, 50 ওভারের নয়, মাত্র 300 বলের খেলা নয়, আপনাকে 5 দিন Real সাসটেইন cricket করতে হবে। যাকে ওইটা মাথায় রেখে আপনি সেঞ্চুরি করবেন। ডেফিনেটলি। আমি বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই। আমরা কালকে সকাল থেকে নতুন একটা দিন শুরু হচ্ছে, এই যে কালকের দিনের চ্যালেঞ্জটা, এটার জন্য আমাদের টিমের আসলে কিভাবে কি করা উচিত, প্ল্যানিংটা কি হওয়া উচিত, সেটা জানবো বিরতি থেকে এসে। আবার একটা বিরতির সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম জেটলাইন ঢাকায়। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, কালকের দিনটা যদি আমাদের করতে হয় তাহলে কি করণীয় আমাদের? দেখেন, প্রথম তো আমি মনে করি উইকেট যে বিহেভ করছে, ঠিক আছে, বোলারের ফেভারে মনে করছি, হয়তো আমরা আজকে ফার্স্ট ইনিংস ওইভাবে ব্যাটিং করতে পারিনি যে প্রথম সেশন বাদ দিই। আমি মনে করি প্রথমে ওদেরকে মানে আউট করতে হবে প্রথম 1 ঘন্টা চাপে ফেলতে হবে। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে যদি আমরা 2টা 3টা উইকেট নিতে পারি, এটা হলো ডিফারেন্ট স্টোরি। কারণ আমরা যেভাবে ল্যান্ড করা দরকার ছিল ব্যাটিংয়ে, ওটা অলরেডি চলে গিয়েছে। আমি মনে করি পজিটিভ ফ্রেম নিয়ে যাওয়া উচিত, যত কমে ওদেরকে অল আউট। প্রথম তো এটা
ব্যাকআপ মাইন্ড থাকবে, কিন্তু সকালে 1 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। সেট হওয়া যাবে না, ওদেরকে সেট করা দেওয়া যাবে না। আমি মনে করি ওই জায়গাটা যদি আমরা এগিয়ে যাই, প্রথম ওভারে যদি 1টা বা 2টা 3টা উইকেট নিতে পারি, তাহলে আমি মনে করি আমাদের দিন উইথ ভালো বোলিং করে আপনার মাথায় রাখতে হবে 4th ইনিংস, কিন্তু আবার যেটা আমি এর আগের টেস্টে বলেছিলাম, বাংলাদেশকে মাথায় রাখতে হবে 4th ইনিংস ব্যাটিং বাংলাদেশে করতে হবে, এখন কিন্তু ইংল্যান্ডকে করতে হবে। যেটা খুব প্লাস পয়েন্ট। যদি আমরা কালকে ওদের কোনো লিড না দেই বা হয়তো অল্প রান লিড দেই, আমরা সেখানে যদি আবার ফার্স্ট ইনিংসের ফার্স্ট সেশনের মধ্যে যদি ভালো ব্যাটিং শেষ করতে পারি, তাহলে কিন্তু 4th ইনিংস ব্যাটিং কিন্তু ইংল্যান্ড করবে, যেটা অবশ্যই টাফ অ্যান্ড চ্যালেঞ্জিং হবে। তাহলে প্রথম ফার্স্ট আওয়ারটা ইম্পর্টেন্ট আমার কাছে। একই প্রশ্ন আপনার কাছে বাবা, এই যে 220 কে একটা ফাইটিং করে নিয়ে যেতে হলে মানে কি স্ট্র্যাটেজিটা হওয়া উচিত? একদম স্ট্র্যাটেজি হচ্ছে আউট অ্যান্ড আউট অ্যাটাক করতে হবে কালকে। আপনি 220 কে ডিফেন্ড করতে পারবেন না। অনেকটা ধরে নেবেন এটা ওয়ানডে ম্যাচ, ওয়ানডে ম্যাচে 220 কে ডিফেন্ড করা যায় না, অপোনেন্টকে অল আউট করতে হবে। যেটা জাভেদ বলে ফেললেন, আমি তার সুরে সুর মিলিয়ে বলে ফেলি, বাংলাদেশকে কোনোভাবেই ইংল্যান্ড যেন 50 রানেও লিড নিতে না পারে। হয় আপনি নেক টু নেক থাকতে হবে, নয় হয়তো 2-4-10 রান ডেফিসিট থাকতে হবে। বাংলাদেশ যদি এই ম্যাচের ফার্স্ট ইনিংসে 50 বা 60 রানে পিছিয়ে থাকে, তাহলে কিন্তু এই ম্যাচ হাতছাড়া হয়ে যাবে, যতই ওদের ইংল্যান্ড লাস্ট ইনিংসে ব্যাট করুক না কেন। দ্যাট ইজ একটাই কাজ হচ্ছে ইংল্যান্ডকে 220-এর আশপাশে ধরে রাখা। সেটা যদি কম হয় অত্যন্ত ভালো। এবং আমি যেটা মনে করি, বাংলাদেশ যদি আর্লি উইকেট নেয়ার পর ওই প্রেশারটা অব্যাহত রাখতে পারে, যে 1-2 উইকেট নিয়েছি, একদম প্রেসারে রাখা এবং অ্যাটাক করা স্ট্রেট ওয়েতে, সিলিটিলে নিয়ে মানে একেবারে যতটা aggressive- সম্ভব অ্যাগ্রেসিভ ক্রিকেট। কোনোভাবেই কোনো প্লেয়ার যেন সেট হতে না পারে। কারণ ফার্স্ট টেস্টে আমরা বারবার দেখেছি 2 ইনিংসেই যে ইংল্যান্ডের কোনো না কোনো একটা প্লেয়ার দাঁড়িয়ে গেছে, এবং সেটা কিন্তু 5 উইকেট পতনের পর। সেটা মাথায় রেখে যদি আর্লি আমরা তাদেরকে প্রেসারে ফেলতে পারি, তারপরে যত এই প্রেসারটা তারা কাটিয়ে সামনে না আসতে পারে, তা একদম থিতু হয়ে পড়ে, সেই চেষ্টাটা করলে আমার মনে হয় ডেফিনেটলি আমরা ম্যাচে থাকবো। অবশ্য বাবু ভাই যেভাবে বললেন সেভাবে হলে তো কোনো কথাই নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা ইংল্যান্ড টিমের খেলা যতটুকু দেখলাম, তাতে দেখলাম যে তাদের শেষ ব্যক্তিটা পর্যন্ত আসলে আনপ্রেডিক্টেবল, যে কেউ রান ব্যাট করে। হাতে দাঁড়িয়ে যায় এবং রান পায়। এইটা একটা বড় চ্যালেঞ্জ মনে করছেন আসলে আপনি? কালকে যে জিনিসটা হচ্ছে যে অবশ্যই চ্যালেঞ্জ, তাদের 8 নম্বর ব্যাটসম্যানও ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেঞ্চুরি মারা ব্যাটসম্যান, বাট আমাদের কালকে কিন্তু খেলা শুরু হয় আধা ঘন্টা আগে। সো এই আধা ঘন্টাতে কিন্তু আমাদের অনেক চিন্তা করে বোলিং অ্যাটাকটা সকালে করা উচিত। আর উইকেট তো অবশ্যই, উইকেটের কোনো মানে সেকেন্ড চয়েস নাই। উইকেট যদি না নিতে পারেন, তাহলে আপনি খেলা থেকে হয়তো পিছিয়ে চলে যাবেন। বাট উইকেট যদি আর্লি নিতে পারি এবং সাথে ধরে রাখতে হবে, বাবু যেটা বললো যে ধরে রাখতে হবে। আমরা চিরাঙ্গে যদি দেখি, আমাদের স্পিনার বলাররা কিন্তু নতুন বলে বল ঘুরাতে পেরেছে, কিন্তু একটু পুরান হওয়ার পর কিন্তু ওইভাবে ঘুরছিল না। তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আমরা যাতে পুরান বলটাকে ঘোরাতে পারি। যদি এগুলা যদি ঠিক মতন মাঠে করতে পারে, তাহলে আমার মনে হয় না যে তাদেরকে ধরাটা কঠিন হবে আমাদের জন্য। বাট আমাদেরকে সেটা মাঠে করতে হবে। আমরা আসলে মাঠে অনেক কিছু করতে চাই কিন্তু করতে পারি না, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা আশা করি যে কালকের দিনটা আমাদের হবে। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।